হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদের জি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ফান্ডস অফ গভর্নমেন্ট অর্থাৎ তহবিল সম্পর্কে। এই তহবিলটা কি? যেমন আমরা আমাদের টাকা পয়সা রাখার জন্য যেমন ওয়ালেট বা মানিব্যাগ ব্যবহার করি, কিন্তু সরকার তার টাকা রাখার জন্য মানিব্যাগ তো নিশ্চয়ই ব্যবহার করে না। তাহলে তারা ব্যবহার করে তাদের আছে তহবিল। ভারতের সংবিধানে 3 প্রকার তহবিল অর্থাৎ সরকার কোথায় টাকা রাখবে তার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে সরকার কোথায় টাকা রাখবে তার কথা এই তিনটি ফান্ড আছে। এই 3টি ফান্ডের মধ্যে সরকার টাকা পয়সা রাখে। যেমন আমাদের রাখার জন্য মানিব্যাগ থাকে, সরকার তো আর মানিব্যাগ নিয়ে ঘুরবে না। এত কোটি কোটি টাকা ট্যাক্স আসে এবং বিভিন্ন জায়গা থেকে আসে সরকারের কাছে। তাহলে সরকারের টাকা রাখার জন্য এই 3টি ফান্ডের কথা আলোচনা করব। ঠিক আছে, ভারতের সংবিধানের 3টি আর্টিকেলের মধ্যে কিন্তু 3 প্রকার ফান্ডের কথা বলা আছে অর্থাৎ তহবিলের কথা বলা আছে। দেখো, ফার্স্ট হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, যেটা 266 এক নম্বর ধারায় বলা আছে। ঠিক আছে, তাহলে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এটা ভারতের সংবিধানের 266 নম্বরের 1 নম্বর ক্লজ নম্বর 1 এই আর্টিকেলে দেওয়া আছে। তাহলে এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে কি বলা আছে? যে বলা আছে রাজস্ব, ঋণ আর ঋণ শোধ। তাহলে প্রথমে কোশ্চেন আসবে যে এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে কোথা থেকে টাকা জমা আসবে, কোন কোন টাকা এই ফান্ডে জমা হবে। 3টি ফান্ড আছে আর 3টি ফান্ডেই বিভিন্ন জায়গা থেকে টাকা আসে। তাহলে বিভিন্ন জায়গা থেকে যে টাকাটা আসে, তাহলে এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে কোন টাকা জমা থাকে? মনে রাখবে যে রাজস্ব অর্থাৎ ট্যাক্স। আমরা কিন্তু ট্যাক্স পে করি সরকারকে। যারা ইনকাম ট্যাক্স পে করে অর্থাৎ যারা পার্সোনাল ইনকাম ট্যাক্স যারা পে করে, যাদের 7 লাখ টাকার যারা 7 লাখ টাকার উপরে আয় করে তাদের কিন্তু ট্যাক্স দিতে হয় সরকারকে, পার্সোনাল ট্যাক্স এটা। আর আমরা যেটা দেই, যারা 7 লাখ টাকার নিচে আয় করে তারা দেয় ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু সবাই দেয়, ডাইরেক্ট ট্যাক্স কিন্তু সবাই দেয় না। ইনডাইরেক্ট ট্যাক্স যারা ডাইরেক্ট ট্যাক্স দেয় তারাও কিন্তু দেয়। ঠিক আছে, ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা? যেটা আমরা দোকান থেকে কোনো জিনিস কিনে আনলাম সেটাতে কিন্তু ট্যাক্স থাকে। ধরো একটা চকলেটও কিনলাম বা একটা কোনো বিস্কুটের প্যাকেট কিনলাম, সেখানে কিন্তু ট্যাক্স থাকে। সেটা আমরা কিন্তু সেটা দোকান থেকে কিনছি, কিন্তু ইনডাইরেক্টলি সেই টাকাটা কিন্তু সরকারের কাছে যাচ্ছে, সেটা আমরা ইনডাইরেক্টলি ট্যাক্স দিচ্ছি। তাহলে সেই টাকাটা এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে জমা থাকে তারপরে ঋণ অর্থাৎ লোন। সরকার যদি কোনোখান থেকে লোন নেয় বা ঋণ নেয়, সেই টাকাটাও কিন্তু এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে জমা পড়বে। ঠিক আছে, সরকার কোনোখান থেকে ধার নিল, কোনো কত টাকা যদি ধার নেয়, তাহলে সেই ধারের টাকাটাও এই ফান্ডে জমা হবে। তারপরে ঋণ শোধ। ঋণ শোধটা কি? যে কোনো রাজ্য ভারত সরকারের কাছ থেকে কোনো টাকা ঋণ নিয়েছিল, তারপরে সেই ঋণ যদি আবার শোধ করে দেয়, তাহলে সেই যে ঋণের শোধের টাকাটা সেটাও কিন্তু এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে জমা পড়বে। তাহলে এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে অর্থাৎ এই প্রকার ফান্ডে, ঠিক আছে, এই ফান্ডের মধ্যে কোন কোন টাকা জমা পড়বে? 1 নম্বর রাজস্ব অর্থাৎ ট্যাক্স, আমরা যেটা পে করি। ইনডাইরেক্ট ট্যাক্স আর ডাইরেক্ট ট্যাক্স দুটাই। ইনডাইরেক্ট ট্যাক্স সবাই পে করে আর ডাইরেক্ট ট্যাক্স কিন্তু সবাই পে করে না। আর ঋণ অর্থাৎ লোন, সরকার যদি কোনোখান থেকে ঋণ নেয়, তাহলে সেই ঋণ নিয়ে কিন্তু নিজের পকেটে ঢোকাবে না সেই টাকাটা, সেটা এই ফান্ডে জমা পড়বে। সেই ঋণ নিয়ে এই ফান্ডে জমা করার পরে তারপরে সেই টাকাটা বিভিন্ন জায়গায় খরচ করবে। তাহলে এই ঋণের টাকাটাও এই ফান্ডে জমা পড়ে। তারপরে ঋণ শোধ। যদি সরকার কাউকে কোনো রাজ্যকে ঋণ দিয়েছিল, সেই রাজ্য এখন ঋণ শোধ করে দিচ্ছে, তাহলে সেই ঋণের যে শোধের টাকাটা সেটাও কিন্তু এই ফান্ডে জমা হবে। বোঝা গেল? তাহলে এই ফান্ডের মধ্যে কোন কোন টাকা জমা পড়ে? এই 3 প্রকার টাকা, ট্যাক্সের টাকা, ঋণের টাকা আর ঋণ শোধের টাকাটা। তারপরে দেখো যে অর্থ ব্যয়ে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। তাহলে এখন সরকার যদি এই তহবিল থেকে অর্থাৎ এই ফান্ড থেকে অর্থাৎ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এখান থেকে কিন্তু যদি টাকা খরচ করতে চায়, তাহলে পার্লামেন্টের কিন্তু অনুমোদন প্রয়োজন। পার্লামেন্টে অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। সরকার যদি এই পার্লামেন্টে অ্যাপ্রুভ না করায় এই বিলটি সম্পর্কে, যে মানি বিল কি, তাহলে মানি বিলটা কি? মানি বিল কিন্তু এটার সম্পর্কেই। কোনো একজন মন্ত্রী ধরো একটা বিল উত্থাপন করলো লোকসভাতে, সেটা মানি বিল। আর মানি বিল কিন্তু সবসময় লোকসভাতেই উত্থাপন করা যায়, রাজ্যসভাতে যায় না। তাহলে সেই মানি বিলটা কি? যখন কোনো একজন মন্ত্রী এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকা বের করবে অর্থাৎ ব্যয় করবে, কোনোখানে খরচ করবে, তার জন্য বিল প্রথমে উত্থাপন করতে হয় লোকসভাতে। তারপরে সেই লোকসভাতে যদি পাস হয়ে যায় অর্থাৎ পার্লামেন্ট দ্বারা পাস হয়ে যায়,
তখন সেটা কিন্তু খরচ করতে পারবে সরকার, তাছাড়া কিন্তু খরচ করতে পারবে না। অর্থাৎ এই ফান্ড থেকে টাকা নিতে গেলে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন, অর্থাৎ অ্যাপ্রুভড প্রয়োজন আর কি। তারপরে দেখো সরকারের যাবতীয় ব্যয় হয়, তাহলে এখন এই টাকা কোথায় কোথায় খরচ হয়। দেখো রাষ্ট্রপতির যে বেতন ভাতা, তারপর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তাদের যে হাইকোর্টের যে বিচারপতি থাকে তাদের যে বেতন ভাতা, তাদের সমস্ত যে বেতন ভাতা দেওয়া হয় তা কিন্তু এখান থেকেই দেওয়া হয়, এই ফান্ড থেকেই দেওয়া হয়। বুঝা গেল? তাহলে সরকারের যাবতীয় যে ব্যয় হয় তা এই তহবিল থেকেই কিন্তু দেওয়া হয়। তারপরে হচ্ছে দেখো এখন এই ফান্ড থেকে কত টাকা কোথায় ব্যয় হচ্ছে তার হিসাব নিকাশ করাটাও তো প্রয়োজন, তাই তো? তাহলে এই টাকাটা কোথায় কত টাকা খরচ হচ্ছে তার হিসাব নিকাশ করার জন্য কিন্তু ভারতে সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এর দায়িত্ব। একই সিএজি কিন্তু রিপোর্ট পেশ করে, একটা রিপোর্ট পেশ করে অর্থাৎ হিসাব নিকাশ করে যে এই ফান্ড থেকে কোথায় কত টাকা আর কি খরচ হয়েছে। তাহলে এই ফান্ডের সম্পর্কে সমস্ত আলোচনা শেষ। এবার দেখো কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। এই কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া ভারতের সংবিধানের 267 নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া আছে। এখানে কি বলা আছে, এই ফান্ডটা কি? এই ফান্ড হচ্ছে আকস্মিক ও আপৎকালীন ব্যয়। ধরো ভারতে একটা হঠাৎ করে কোনো সাইক্লোন বা ধরো যে কিছুদিন আগে করোনা ছিল, তাহলে করোনা বা কোনো মহামারীর পরিস্থিতিতে অর্থাৎ আকস্মিক ও আপৎকালীন ব্যয়, অর্থাৎ হঠাৎ করে ভারতবর্ষে কোনো আর কি প্রতিকূল অবস্থার সৃষ্টি হলো, ভয়ানক একটা আর কি সাইক্লোন আসলো, ভূমিকম্পে অনেক খরচ আর কি ক্ষতি হয়ে গেল, তখন কি করবে সেই সময় আপৎকালীন সময়ে ভারত সরকার কি করবে যে এই ফান্ড থেকে কিন্তু খরচ করতে পারবে টাকা। তাহলে বোঝা গেল এই ফান্ড থেকে কখন টাকা খরচ হবে, যখন ভারতের মধ্যে কোনো আপৎকালীন অর্থাৎ আকস্মিক ও আপৎকালীন আর কি সময় আসবে। ধরো ভারতে করোনার সময় একটু বললাম, তাহলে সেই সময় কিন্তু এই ফান্ড থেকে টাকা খরচ করতে পারবে ভারত সরকার। আর মনে রাখবে এই ফান্ডে কত টাকা আছে, এই ফান্ডে কিন্তু সবসময় 500 করোড় টাকা আছে, 500 করোড় টাকাই থাকে। 2005 সালে এই 500 করোড় টাকা করা হয়, তারা 2005 সালের আগে কিন্তু 50 কোটি টাকা ছিল, আর বর্তমানে এখন 500 কোটি টাকা এখানে রাখা হয়। এখন বলবে 500 কোটি টাকাই কেন, তার থেকে বেশি নয় কেন, কম নয় কেন? এটাই রাখা হয়, ঠিক আছে? এখানে কোনো কম বেশি নয়, যদি পার্লামেন্টে আবার নতুন আইন প্রণয়ন করে এর থেকে বাড়াতেও পারে, কিন্তু বর্তমানে এই কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়াতে 500 কোটি টাকাই রাখা হয়েছে। অর্থাৎ এটা আপৎকালীন, ধরো কোনো বিপদের সৃষ্টি হলো ভারতে, ধরো হঠাৎ করে কোনোখানে আর কি মহামারী বা কোনো ভূমিকম্প কোনো সাইক্লোন আসলো, ঠিক আছে, তখন আপৎকালীন সময়ে এই টাকাটা যাতে খরচ করা যায় তার জন্য এটা রাখা হয়েছে, ঠিক আছে? যেমন বাড়িতে তোমরা সেভিং করো, অনেকেই সেভিং করে যে কোনো অসুখ বিসুখ হয়ে গেলে, ঠিক আছে, অসুস্থ হয়ে গেলে তার জন্য খরচের জন্য কিছু টাকা জমা থাকে সবসময়, ঠিক আছে, ফ্যামিলির জন্য খরচ করার জন্য আর কি থাকেই। তাহলে সেরকম সরকারও কী করে যে যদি দেশের মধ্যে কোনো এমন পরিস্থিতির সৃষ্টি হয় তার জন্য কিন্তু এই টাকাটা আর কি সেভিং রাখে, ঠিক আছে, এই ফান্ডের মধ্যে কত টাকা রাখে, 500 কোটি টাকা মনে রাখবে। তারপরে হচ্ছে রাষ্ট্রপতির সম্মতি। এখন এই ফান্ড থেকে যদি কোনো টাকা খরচ করতে হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতির অ্যাপ্রুভ দরকার। এখানের মধ্যে কিন্তু কোনো পার্লামেন্টের আর কি অ্যাপ্রুভের প্রয়োজন নাই, পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন শুধুমাত্র এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে যদি টাকা খরচ করতে হয় তখনই পার্লামেন্টের অ্যাপ্রুভ প্রয়োজন হয়। কিন্তু এই কন্টিনজেন্সি ফান্ড থেকে যদি কোনো টাকা বের করা হয়, সরকার যদি বেরও করে খরচও করে কোনোখানে, পার্লামেন্টের কিন্তু এখানে কোনো আর কি অ্যাপ্রুভ দরকার হয় না, শুধু রাষ্ট্রপতির সম্মতি হলে চলে যায় আর কি হয়ে যায়। তারপরে হচ্ছে ব্যয় হলে কনসলিডেটেড ফান্ড বা কনসলিডেটেড এই তহবিল থেকে এই তহবিলে সমপরিমাণ অর্থ জমা করতে হয়। তাহলে ধরো এই ফান্ডে কত টাকা আছে, 500 কোটি টাকা আছে। ধরো এমন কোনো একটা বড় ভূমিকম্প আসলো ভারতে, তো তার জন্য সেই সময়ে ভারত সরকার কী করলো, এই 500 কোটি টাকার থেকে 100 কোটি টাকা কী করলো যে বের করে নিল, 100 কোটি টাকা বের করে নিয়ে খরচ করলো। তাহলে এখন এই 500 কোটি টাকার থেকে অর্থাৎ এই ফান্ড থেকে যখন 500 কোটি টাকা থেকে 100 কোটি টাকা খরচ করে ফেললো, বর্তমানে এখন কত টাকা আছে, তার মানে 500 থেকে 100 চলে গেল, এখন 400 কোটি টাকা আছে। তাহলে এইখানে বলা হয়েছে যে যদি ব্যয় হয়, এই তহবিল থেকে যদি ব্যয় হয় তখন আবার সেই টাকাটা এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অর্থাৎ এই কনসলিডেটেড আর কি এই তহবিল থেকে অর্থাৎ এই ফান্ড থেকে আবার এই কন্টিনজেন্সি ফান্ডে কিন্তু সেই টাকাটা পূরণ করতে হবে, সমপরিমাণ টাকা যত টাকা বের করবে তারপরে আবার এই ফান্ড থেকে কিন্তু আবার সেই টাকাটাই এখানে পূরণ করতে হবে।
যেমন ধরো ভূমিকম্প আসলো ভারতে, সরকার 100 কোটি টাকা খরচ করে ফেললো, তারপরে এখানে 400 কোটি টাকা হয়ে গেল এই ফান্ডে, কিন্তু এই ফান্ডে কত টাকা আর কি থাকা বাঞ্ছনীয়, এই ফান্ডের মধ্যে 500 কোটি টাকা কিন্তু থাকা আর কি বাঞ্ছনীয়। তাহলে তার জন্য এই 100 কোটি টাকা যে খরচ হয়েছে, এই সমপরিমাণ টাকা অর্থাৎ এই 100 কোটি টাকাই এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে অর্থাৎ এই ফান্ড থেকে এই ফান্ডে ট্রান্সফার করা হবে, অর্থাৎ এই ফান্ডে আবার 100 কোটি টাকা রাখা হবে, তারপরে আবার 500 কোটি টাকা হয়ে যাবে। বোঝা গেল? বুঝতে পারলে? কিন্তু সরকার যদি ধরো এই ফান্ড থেকে 50 কোটি 100 কোটি টাকা খরচ করে ফেললো আর কি বিনা কারণেই, ঠিক আছে, তখন তো সরকারকে কেউ কিছু বলতে পারবে না। কিন্তু যখন যেই টাকাটা খরচ করেছে সেই টাকাটা যখন আবার পূরণ করার জন্য আবার এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকা ব্যয় করতে যাবে, আর আমি কি বলেছিলাম যে এই ফান্ড থেকে যখনই টাকা বের হবে তার মানে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন, অর্থাৎ পার্লামেন্টের অ্যাপ্রুভ প্রয়োজন, তখন কিন্তু সরকারকে সরকারকে সম্মুখীন হতে হবে সেই প্রশ্নের যে সরকার কেন সেই টাকাটা এই ফান্ড থেকে বের করেছে। তাহলে সরকার কিন্তু আর কি নিজে ইচ্ছা অনুযায়ী কোনো কিছু হলো না, ভারতে আপৎকালীন সমস্যা হলো না, এখান থেকে টাকা বের করে আর কি খরচ করে ফেললো, সেটা কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে এটাও এই ফান্ডটা সম্পর্কে তোমরা বুঝে গেলে। এবার দেখো পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, এটা 266 2 নম্বর আর কি ক্লজে দেওয়া আছে। এটা এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া 266 1 নম্বর ক্লজে, এটা কিন্তু 266 2 নম্বর ক্লজে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখো তাহলে এই পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া কি, এখানে পাবলিক মানে কি, পাবলিক মানে আমরা জনগণ, তাহলে জনগণের যে টাকাটা সেটাই এখানে জমা থাকে। যেমন আমরা কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললাম, ব্যাংক অ্যাকাউন্ট যে খুলি সেখানে আমরা টাকা কি রাখি, সেভ করে রাখি, সেভিং অ্যাকাউন্ট খুলি, কারেন্ট অ্যাকাউন্ট খুলি, তাহলে সেই যে টাকাটা সরকারের কাছে জমা থাকে সেইটা হচ্ছে এখানে পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ আমাদের যে টাকাগুলো জমা থাকে সরকারের কাছে, আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলি, কোনো পোস্টাল ইন্স্যুরেন্স করি, একটু এইখানে উদাহরণগুলো দেখো যে প্রভিডেন্ট ফান্ড, পোস্টাল ইন্স্যুরেন্স, ডিফেন্স ফান্ড, তারপরে ন্যাশনাল স্মল সেভিংস ফান্ড, তারপরে এখানে ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট, আমরা ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট খুলি, তাহলে এখানে যে আমরা টাকাগুলি জমা করি তাহলে সেই টাকাটা কিন্তু এখানের মধ্যে এই দুই ফান্ডের মধ্যে কিন্তু যায় না, এই টাকাটা থাকে পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া এই তহবিলে, অর্থাৎ এই আর কি ফান্ডের মধ্যে। বোঝা গেল? তাহলে বলছে সরকার একটি ব্যাংক হিসেবে কাজ করে, আমরা যে টাকাটা রাখি এখানে সরকার কিন্তু একটা ব্যাংক হিসেবে কাজ করে। বোঝা গেল? অর্থাৎ আমরা যখন খুশি তখন কিন্তু আর কি ব্যাংকে গিয়ে যেমন টাকা নিয়ে আসতে পারি, তাহলে সরকার কিন্তু এটা সরকার নিজে মালিক না এই টাকার মালিক কিন্তু আমরা, কিন্তু সরকার কি করবে, এর রক্ষাকর্তা, অর্থাৎ সরকার এখানে রক্ষা করে ওই টাকাটা আর কি রক্ষা করে। এখানে লেখা হয়েছে দেখো যে সরকার এই তহবিলের রক্ষাকর্তা, অর্থাৎ আমরা যেটা সেভিং করব আর কি ব্যাংক অ্যাকাউন্টে সেটা সরকারের কাছে সেভ থাকবে, অর্থাৎ কি থাকবে যে সরকার সেটাকে রক্ষা করবে। তারপরে হচ্ছে দেখো সিএজি, এখানেও কিন্তু সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এখানে আর কি রিপোর্ট পেশ করে, অর্থাৎ কোথায় কত টাকা আর কি খরচ হলো, ব্যয় হলো, তা সমস্ত কিছু কিন্তু আর কি সিএজি একটা রিপোর্ট পেশ করে। আর এখানে বললামই যে পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া মানে আমাদের টাকা, জনগণের টাকা, পাবলিকের টাকা, সেটা আমরা যে প্রভিডেন্ট ফান্ড, পোস্টাল ইন্স্যুরেন্স, আমরা আর কি পোস্ট অফিসে কত টাকা ফিস করি, মাঝে মাঝে অনেকে পোস্ট অফিসে অনেক টাকা ফিস করে, ঠিক আছে, তাহলে সেটা, তারপরে ডিফেন্স ফান্ড, ন্যাশনাল স্মল সেভিংস ফান্ড, ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট, তাহলে এই সমস্ত জায়গায় যে আমরা টাকা জমা রাখি সেটা সরকারের কাছে পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া এই তহবিলে জমা থাকে। এটা কিন্তু সরকার কিন্তু এর মালিক না, আমরা মালিক, ঠিক আছে, আমাদের টাকাটা আর কি রক্ষা করে এখানে সরকার, ব্যাংক হিসেবে একটা কাজ করে, শুধু আমরা যখন খুশি যেতে পারি ব্যাংকে টাকা উঠিয়ে নিয়ে আর কি তুলে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তাহলে এইটা মনে রাখবে। তাহলে আরেকবার রিভিশন করে দিচ্ছি যে ভারতের 3টি তহবিল আছে, 3টি ফান্ড আছে ভারত সরকারের, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। আর্টিকেলগুলি মনে রাখবে 266(1), এটা 267, এটা 266(2). তারপরে এখানের মধ্যে এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে কোন কোন টাকা থাকে, ট্যাক্সের টাকা আর ঋণের টাকা আর ঋণ শোধের টাকা। সরকার যে ট্যাক্স সবার কাছ থেকে নেয় তার টাকাটা জমা থাকে, সরকার কোনোখান থেকে ঋণ নিল সেই টাকাটা জমা থাকে, আর যদি সরকারের কাছ থেকে কোনো একটা রাজ্য ধরো ঋণ নিয়ে থাকলো সেই ঋণের আবার শোধ করে যখন দিবে তখন এই ফান্ডে টাকাটা যাবে। তাহলে এই 3 প্রকার টাকা এখানে থাকে। আর এই অর্থ এই ফান্ড থেকে কোনো টাকা বের করতে হলে পার্লামেন্টের অ্যাপ্রুভ প্রয়োজন। এখানে সরকারের যাবতীয় ব্যয় হয়, অর্থাৎ সরকারের যে অনেক
যেটা বললাম রাষ্ট্রপতি, তারপরে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদের যে বেতন ভাতা পেনশন দেওয়া হয় তা এখান থেকেই দেওয়া হয়। আর সিএজি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এর রিপোর্ট পেশ করে, অর্থাৎ এই টাকাটা কোথায় কোথায় কত টাকা খরচ হলো, ব্যয় হলো, সব কিছু হিসাব নিকাশ করে। তারপরে কন্টিনজেন্সি ফান্ড, এখানে আকস্মিক অর্থাৎ হঠাৎ করে যদি কোনো দুরবস্থার সৃষ্টি হয়, ভূমিকম্প, করোনা যেমন কিছুদিন আগে ছিল, সেই সময় ভারত সরকার এখান থেকে টাকা বের করতে পারে। আর যত টাকা বের করবে আবার কিন্তু এই ফান্ড থেকে আবার এই ফান্ডে সেটা ট্রান্সফার করবে, অর্থাৎ 500 কোটি টাকার মধ্যে থেকে যত টাকা খরচ করবে আবার তত টাকাই কিন্তু এখানে আর কি পূরণ করতে হবে, অর্থাৎ 500 কোটি টাকাই এখানে রাখতে হবে এই ফান্ডের মধ্যে। তারপরে রাষ্ট্রপতির সম্মতি নিতে হবে, আর এখানে বললামই যে যত ব্যয় হবে তত টাকা এখানে রাখতে হবে। তারপরে পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, এটাতে সরকার একটি ব্যাংক হিসেবে কাজ করে, সরকার এই তহবিলের রক্ষাকর্তা, আর সিএজি এখানে আর কি দেখাশোনা করে কোথায় কত টাকা খরচ হলো। আর এগুলি হচ্ছে উদাহরণ। তাহলে আশা করছি তোমরা এই 3 প্রকার ফান্ডের সম্পর্কে অর্থাৎ তহবিলের সম্পর্কে জেনে গেছো, অর্থাৎ বুঝেও গেছো। আর তোমরা প্লেলিস্টে গিয়ে ভারতের সংবিধান নামে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়ে সমস্ত ক্লাসগুলি ভারতের সংবিধানে দেখতে পারো। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।